সমুদ্রে নিম্নচাপের প্রভাবে বিচ্ছিন্ন সেন্ট মার্টিন, খাদ্য সংকট চরমে, কোস্টগার্ডের সহায়তায় পাঠানো হয়েছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী, জানালো প্রশাসন। পাবনায় নদী ভাঙন ঝুঁকিতে বিদ্যুৎ উপকেন্দ্র, সাবমেরিন কেবল সহ বসতবাড়ি, অস্থায়ী ভিত্তিতে প্রতিরক্ষামূলক কাজ অব্যাহত, জানালেন নির্বাহী প্রকৌশলী। ফরিদপুরে কমিউনিটি ক্লিনিকে তীব্র ওষুধ সংকট, প্রত্যন্ত অঞ্চলে নিম্ন আয়ের রোগীদের স্বাস্থ্যসেবা পোহাতে হচ্ছে ভোগান্তি। এবং বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে থামালো স্পেন। 16 বছর পর শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে পা রাখল ইউরো চ্যাম্পিয়নরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। সম্ভাবনা থাকলে প্রথমবার ব্যর্থ হওয়া স্টার্টআপকেও অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন কিছু করার পথ সহজ নয় উল্লেখ করে সরকারের পক্ষ থেকে তাদের সার্বিক সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, দেশে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় প্রতিবছর মেধা পাচার হয়ে যাচ্ছে। এ ধারা পরিবর্তনেও কাজ করবে সরকার। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। মঙ্গলবার সকালে ডাবির সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সফল স্টার্টআপ উদ্যোক্তাদের অভিজ্ঞতা শোনার পাশাপাশি এই খাতের সফল ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন সরকার প্রধান। প্রশ্নোত্তর পর্বে আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত তহবিল পাওয়া যাবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। আপনি একদম স্টার্টআপ, ফ্রেশ স্টার্টআপ নেই, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এটা এর ভিতর দিয়ে যেতে না হয়। সরকার প্রধান বলেন, দেশে কাজের সুযোগ না থাকায় মেধা পাচার হচ্ছে। এই সংকট কাটানোর চেষ্টা করছে সরকার। তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু নিজেদের জন্যই নয়, সম্ভাবনাময় আগামী প্রজন্ম দেশের লাখো কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তাদের উদ্ভাবন, উদ্যোগ ও সৃজনশীলতা বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা, ইনশাআল্লাহ। দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এজন্য নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনাদের কাছে এই প্রত্যাশাটা, এই দৃঢ় আশাটা, এই বিশ্বাসটা রেখে আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নিম্নচাপের প্রভাবে 8 দিন ধরে উত্তাল বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন পণ্যবাহী ট্রলার চলাচল। মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দ্বীপটিতে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। কোস্টগার্ডের সহায়তায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে বলে জানায় প্রশাসন। আফসার করিম আকাশ ও আমানুল হক বাবুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সর্বদক্ষিণে সাগরের বুকে জেগে ওঠা প্রবাল দ্বীপটির নাম সেন্ট মার্টিন। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় খাদ্যবাহী কোনো নৌযান দ্বীপে যেতে না পারায় 30,000 দ্বীপবাসীর মধ্যে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।
দ্রুত নৌ যোগাযোগ স্বাভাবিক না হলে সেন্ট মার্টিনে খাদ্য সংকট আরও তীব্র হওয়ার পাশাপাশি জনজীবনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন স্থানীয়রা। সেন্ট মার্টিনের অসহায় মানুষ খাইতে লিখতে অনেক কষ্ট হয়ে এই সময়ে ফাইলের সময়ে না হয়। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যোগাযোগ বিচ্ছিন্ন, ট্রলার আসতে পারতেছে না, মালামাল আনতে পারতেছে না, যে কারণে সেন্ট মার্টিন খাদ্য সংকট দেখা যাচ্ছে। দ্বীপে প্রচুর পরিমাণে খাদ্য সংকটে আছে, খাদ্য শেষ বললেই চলে। এখানে তৈরি তরকারি বলতে কিচ্ছু নাই, তো অনেক অসুস্থ রোগী আছে, এরাও ট্রিটমেন্ট করতে যেতে পারতেছে না। জেলা প্রশাসক বলছেন, বৈরী আবহাওয়ার মধ্যে কোস্টগার্ডের সহযোগিতায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে এবং নিয়মিত তদারকি করা হচ্ছে। সমুদ্র উত্তাল থাকলে সেই জায়গাটাতে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে। এর পাশাপাশি আমাদের যে ত্রাণ, এটা উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী উনিও আজকে টেকনাফ পরিদর্শন করেছেন, নির্দেশনা দিয়েছেন কোস্টগার্ডের সহায়তা নিয়ে ওখানে আরও কয়েক মেট্রিক টন চাল, শুকনো খাবার আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি। সেন্ট মার্টিনের সংকট যেন আরও তীব্র আকার ধারণ না করে সেই বিষয়ে কর্তৃপক্ষ আরও সচেষ্ট হবে, এমন প্রত্যাশা দ্বীপবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেও বন্যা দুর্গত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের বিশেষ পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ের বন্যা মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব তথ্য জানান তারা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আকস্মিক দুর্যোগে প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৪ জন, তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি, ভেসে গেছে অসংখ্য মাছের খামার, দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। সংকট মোকাবেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে সমন্বিতভাবে কাজ করছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। কার্যক্রমগুলো যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলোতে আমাদের তৈরি খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার পরিবেশন করা হচ্ছে। উদ্ধার কাজের জন্য সেনাবাহিনীকে, বিজিবিকে, কোস্টগার্ডকে আমরা এখানে নিয়োজিত করেছি। আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে স্পিড বোট এবং রাবার বোট আমরা পাঠিয়েছি তাদের উদ্ধার কাজ পরিচালনা করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্গত এলাকায় সাধারণ মানুষের পাশাপাশি নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গর্ভবতী মা এবং শিশুদের প্রতি আমাদের গ্রাম পর্যায়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে অ্যালার্ট রাখা হচ্ছে। যে কোনো মায়ের যদি প্রসূতির সময় হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয়, তাদেরকে আমরা স্পিড বোটের মাধ্যমে, স্পিড বোট না পাইলে যে কোনো স্থানীয় নৌকা বা কিছুর মাধ্যমে আমরা উপজেলা হাসপাতালে আনার ব্যবস্থা রাখতেছি। কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেন, কৃষি পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত গবাদি পশুর জন্য গোখাদ্য সরবরাহ এবং দ্রুত ভ্যাকসিন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোগ, খরা রোগ, এই দুইটার ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি। এর মধ্যে আমরা আশা করি আগামী ২-১ দিনের মধ্যে আমরা ওই এলাকায় আমাদের অফিসাররা কাজ করছে। এদিকে নদী ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ফেলা, বাঁধ সংস্কার সহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমাদের এমার্জেন্সি যে কাজগুলো আমরা বাস্তবায়ন করব সেখানে আমাদের জিও ব্যাগ লাগে। আমরা প্রায় ৭ লক্ষ অধিক জিও ব্যাগ ইতিমধ্যে সরবরাহ করেছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বর্ষার শুরুতেই পাবনার যমুনা নদীর দুই পারে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, বসতবাড়ি। ভাঙন ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎ উপকেন্দ্র, সাবমেরিন কেবল সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। অস্থায়ী ভিত্তিতে প্রতিরক্ষামূলক কাজ অব্যাহত আছে বলে জানান নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ার। চলতি বর্ষা মৌসুমে পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের কল্যাণপুর চর সিংহাসন, বক্তারপুর ও নতুন ভারেঙ্গা ইউনিয়নের নেওলাইপাড়া এলাকায় নদী ভাঙন অব্যাহত আছে। ভাঙনের কারণে বিদ্যুৎ উপকেন্দ্র, সাবমেরিন কেবল, মসজিদ, বসতবাড়ি এবং ফসলি জমি হুমকির মুখে পড়েছে।
ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কল্যাণপুর চর। সেখানে ভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। নদীর পাড় থেকে সাবমেরিন কেবল মাত্র 17 মিটার দূরে এবং বিদ্যুৎ উপকেন্দ্র 400 মিটার দূরে অবস্থিত। কেবলটি নদীগর্ভে বিলীন হলে চরের হাজারো মানুষ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হবে। 3 বছর ধরে এরকম ভাঙতিছে, ভাঙার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের বাড়িঘর কখন জানি বিলীন হয়ে যায়, এজন্য আমরা আতঙ্কের উপর আছি। অনেক চর ভাঙিয়ে একবারে কাছে আইছে আমাদের বাড়ির নিকট। কয়েকটা গ্রাম মিলে আছে, বাক্সপাড়া আছে, কয়েক গ্রাম মিলে আমাদের এই নদীতে আমরা বসবাস করি। চলমান ভাঙনে প্রায় 200 বিঘা ফসলি জমি ইতিমধ্যেই যমুনায় বিলীন হয়ে গেছে। অনেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। আমার বাড়িঘর এনে নদীতে সব গেছে ভাঙিয়ে চুরিয়ে, আর আমাদের বসবাস করা খুব অশান্তি। এখানে আমাদের নিজস্ব জমি আছে অনেকগুলো, সব ভাঙিয়ে গেছে। আমরা চাষবাস করে খাইতাম, হাজার হাজার মানুষ কিন্তু খুব বিপদে, এখানে যাওয়ার কোনো জায়গা নাই। নদী তো ভাঙে আমাদের একবারে গোসা লিখেছে। এখন সেইটা সরকার যাতে আমাদের একটা বিধি ব্যবস্থা করে। ভাঙন কবলিত স্থানগুলো চিহ্নিত করে অস্থায়ী ভিত্তিতে জরুরি প্রতিরক্ষামূলক কাজ অব্যাহত আছে বলে জানায় কর্তৃপক্ষ। ভাঙন কবলিত স্থানগুলো চিহ্নিত করে এবং সেই সব স্থানগুলোতে অস্থায়ী ভিত্তিতে জরুরি প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন অব্যাহত আছে। ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি নদী পাড়ের বাসিন্দাদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উদাহরণ হিসেবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির রাস্তার জন্য হাওরের কথা তুলে ধরেন। বলেন, এই রাস্তা নির্মাণ করায় হাওরের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। সরকারের তৃণমূল স্বাস্থ্য সেবার অন্যতম ভিত্তি কমিউনিটি ক্লিনিক, কিন্তু ফরিদপুরের নগরকান্দা উপজেলার বেশিরভাগ ক্লিনিকে দীর্ঘদিন ধরে তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে। ফলে প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের রোগীদের স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রসঞ্জিৎ বিশ্বাসের প্রতিবেদনে জানাচ্ছেন মিশেল বিদ্যা আনোয়ার। ফরিদপুরের নগরকান্দা উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে টানা 6 থেকে 7 মাস ধরে মজুদ না থাকায় ঔষধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ওষুধ সংকটে ভুগছে 22টি কমিউনিটি ক্লিনিক। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ। এই ক্লিনিকগুলো থেকে জ্বর, সর্দি, কাশি সহ 22 ধরনের জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। এছাড়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগের চিকিৎসাও অন্তর্ভুক্ত রয়েছে। এতে সরকারের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ওষুধ তো হয় না, তা যাবো না, কালো যাই ফিরে আইছি। অ্যালার্জির করে ওষুধ দেন কাকা কি স্যার কি ম্যাডাম, কয় যে তা পুরাই গেছে 3 দিন আগে। এই জায়গায় ওষুধ চাইলি গেলি বলে ওষুধ নেই। নগরকান্দায় 22টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। তবে পর্যাপ্ত ওষুধ না থাকায় রোগীদের ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান স্বাস্থ্যকর্মীরা। গত বছর আমাদের 12 কার্টন ওষুধ আসে, গত বছর 9 কার্টন ওষুধ আসে। তার ভিতরে আমাদের বেশি সমস্যা হচ্ছে অ্যালার্জির ওষুধটা, ঠান্ডা কাশির ওষুধের তো প্রচুর সংকট। লাস্ট ওষুধ যেটা রিসিভ করেছি সেটা 29/1/2026 আমি ওষুধ রিসিভ করেছি জানুয়ারি মাস পর্যন্ত। এরপরে আমরা নতুন কোনো ওষুধ পাইনি এখনো। কর্তৃপক্ষ বলছে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে এবং দ্রুতই ওষুধ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তো প্রায় 1.5 বছরের মতো যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল ওই সময়টা আমাদের বিশাল বড় একটা ঘাটতি ছিল। এই বর্তমান সরকার ক্ষমতা আসার পরেই এই সমস্যা আস্তে আস্তে কেটে গিয়েছে এবং এখন আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে সব আমাদের প্রান্তিক জনগোষ্ঠী ওষুধ পাবে। তৃণমূলের এই স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে অবিলম্বে কমিউনিটি ক্লিনিককে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। জুলাই আন্দোলনে অংশ নেয়া নারীদের রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত জুলাই নারী সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় নারীরা এখন মত প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নতুন সাইবার আইনে সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর বিধান রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবিও জানান নাহিদ। নারীরা বাংলাদেশে এখন আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক গুরুত্বপূর্ণ। তাদের মতামত, তাদের সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়া বা সাইবার বুলিং এর ক্ষেত্রে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে
আমরা দেখছি যে নতুন আইন করছে, তো সেই খাতে যাতে এই সংবেদনশীলতা রাখা হয় নারীদের, এবং নারীরা যেই দলেরই হোক যেই মতেরই হোক না কেন, আমরা যাতে তাদেরকে তাদের নারী হিসেবে তাদেরকে বিরোধিতা করার জন্য আমরা তাদের চরিত্র হনন বা এই ধরনের কাজ থেকে বিরত থাকি। বহুল আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 4 জনের খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সাহা সরকার এ রায় দেন। দণ্ড ও খালাসপ্রাপ্ত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে এই নৃশংস ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেফতার করে। 2021 সালের 17 জানুয়ারি অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করে আসামিদের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। জাজমেন্ট করবো, পরে দেখার পরে যদি আমরা মনে করি যে তার আদেশের এবং আদেশের এগেন্সে উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন আছে, তাহলে আমরা উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করি। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল 15 মার্চ থেকে এখনো পর্যন্ত হাম ও হামের উপসর্গে 766 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 990 জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর বুকে জেগে ওঠা দুর্গম চরাঞ্চল বদলে দিয়েছে কৃষকের ভাগ্য। বছরের পর বছর থাকা ধুধু বালুচরে এখন চীনা বাদামের সবুজ সমারোহ। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা ও স্থানীয় কৃষি অফিসের যৌথ উদ্যোগে এবার পদ্মার দুর্গম চরে বাদামের বাম্পার ফলন হয়েছে। অনাবাদি জমি থেকে মোটা অঙ্কের মুনাফা পেয়ে মুখে হাসি ফুটেছে শত শত কৃষকের। চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর বুকে দুর্গম চরে, যেখানে বছরের পর বছর ধরে শুধুই পড়ে থাকতো ধুধু বালু আর মরুভূমির মতো অনাবাদি জমি, সেই চরাঞ্চলেই এখন সবুজের হাতছানি। বালুর বুক চিরে জেগে উঠেছে কৃষকের সোনালী স্বপ্ন। চরের প্রায় 1500 বিঘা পতিত জমিতে এবার চাষ হয়েছে বিভিন্ন জাতের চীনাবাদাম। চরের বেলে দোআঁশ মাটি তেল জাতীয় এই ফসলের জন্য অত্যন্ত উপযোগী। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার সহযোগিতায় সার, বীজ ও পরামর্শ নিয়ে বাদাম চাষ করে ভালো ফলন হয়েছে বলে জানায় কৃষকরা। আগে কোনো ফসল টসল হতো না, আগে শুধু খালি মরুভূমি থাকতো। যার যা লাগে আমরা পরামর্শ দেয় কৃষি অফিস থেকে, আমরা এইভাবেই বাদাম চাষ করি। দিক নির্দেশনার সহযোগিতায় অন্যান্যরাও বাদাম চাষ করেছে এবং তারাও বেশ লাভবান হয়েছে। প্রতি প্রায় 1040 মতন আমরা টাকা আয় করি, 30,000 টাকা আমাদের লাভ হয়। কারিগরি সহায়তার পাশাপাশি কৃষকদের বিনামূল্যে উন্নত জাতের বীজ ও বালাইনাশক দেয় এই অভাবনীয় সাফল্য এসেছে বলে জানায় এই কর্মকর্তা। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি অধিদপ্তরের সহায়তায় বিনা উদ্ভাবিত জাত, বিনা চীনাবাদাম 6, বিনা চীনাবাদাম 8, বিনা চীনাবাদাম 10-এর বীজ বিনামূল্যে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের সহায়তায় বিতরণ করি। মাঠ পর্যায়ে নিয়মিত জমি পরিদর্শন করে কৃষকদের কারিগরি পরামর্শ দিচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক পরামর্শে এবং বিনার সহযোগিতায় আমরা এবছরের রবি মৌসুমে বিনা চীনাবাদাম 4, 6, 8 এটা একটা চাষ হয়েছে এবং ফসলের অবস্থা ভালো, এখন প্রায় কর্তন পর্যায়ে চলছে এবং কৃষকরা এটা বেশ খুশি। সঠিক দিক নির্দেশনা পেলে এই অবহেলিত চরগুলো দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা চরাঞ্চলবাসীর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডে অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, বুধবার ভোর 4:10 সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দীর্ঘ প্রায় 3 ঘন্টা চেষ্টায় সকাল 7:10 আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের 10 সদস্যরা। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার হাত পা ভেঙে দেওয়ার প্রতিবাদ ও জামিনে এসে আসামি মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের চেষ্টার অভিযোগে নিরাপত্তা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। দলীয় কার্যালয় ভাঙচুর, নেতাকর্মীদের মারধর, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি নেতা মিজানুর রহমান বাবলুর বিরুদ্ধে ৫ নম্বর কাজীপুর সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে সংবাদ সম্মেলন হয়েছে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের অসহায় ও পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তকর তথ্য ও অপপ্রচার রোধে দিনাজপুরের ঘোড়াঘাটে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা পুলিশের পক্ষ থেকে মহানগরীর ৮টি থানার বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। নাটোরের গুরদাসপুর উপজেলার চাপিলায় দোকান ভাঙচুর ও বিএনপি কর্মী সোহেল রানাকে কুপিয়ে জখম করায় আওয়ামী লীগ নেতা মুল্লকের বিচার চেয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও ইউনিয়ন বিএনপি। কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বাংলাদেশ বিমান বাহিনী কক্সবাজার ঘাটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নোয়াখালী কবিরহাটে ধানসিঁড়ি ইউনিয়নে ভূমিহীনদের জায়গা অবৈধভাবে দখল করে ফসলি জমি কেটে প্রজেক্ট নির্মাণ করার প্রতিবাদ ও কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, ক্ষয়ক্ষতি কমানো এবং বিভিন্ন সরকারি দফতরের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা হয়েছে। রাঙ্গুনিয়ার সরবভাটা ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন রাঙ্গুনিয়ার সাংসদ হুমাম কাদের চৌধুরী। টাঙ্গাইলের কালীহাতিতে সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ লুৎফর রহমান মতিন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে উপজেলা পরিষদ প্রাঙ্গণে। মেহেরপুরের গাংনীতে মাদক, অনলাইন জুয়া, মোবাইল আসক্তি, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, আত্মহত্যা প্রতিরোধ এবং শিক্ষার মান উন্নয়নে গাংনী উপজেলা প্রশাসন ও বামন্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে সচেতনতামূলক সমাবেশ হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে ঘোষিত 20% শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র একদিনের ব্যবধানে ওই শুল্ক আরোপের অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন ট্রাম্প। নতুন প্রস্তাবে তিনি বলেন, উপসর্গীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করা হবে। ইঙ্গিত দেন, এসব দেশের জন্য হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ যাতায়াত নিশ্চিত করার বিনিময়ে অর্থ আদায়ের বদলে অর্থনৈতিক সহযোগিতার পথে এগোতে চায় ওয়াশিংটন। দীর্ঘায়িত এই সংঘাতের ইতি টানতে তিনি এখন ভিন্নধর্মী উপায় খুঁজছেন, তবে এখনও কার্যকর কোনো কৌশল খুঁজে পাননি। খেলা খবর ক্রিকেট। 3 ম্যাচে সিরিজের প্রথম টি-20তে আজ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বুলুওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের মাঠে ম্যাচ শুরু বিকেল 4:30টায়। টেস্ট ও ওয়ানডে সিরিজে জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে জিম্বাবুয়ে। দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার শ্রীকান্তের রাজা। টি-20 বিশ্বকাপে প্রথম রাউন্ডে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এবং অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দলকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই টাইগারদের মুখোমুখি হবে স্বাগতিকরা। অন্যদিকে হারের বৃত্ত থেকে কোনোভাবেই বের হতে পারছে না বাংলাদেশ। আগের ম্যাচে ভুল শুধরে জয়ের ধারায় ফিরতে মরিয়া টাইগাররা। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সমুদ্রে নিম্নচাপের প্রভাবে বিচ্ছিন্ন সেন্ট মার্টিন, খাদ্য সংকট চরমে। কোস্টগার্ডের সহায়তায় পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী, জানালো প্রশাসন। পাবনায় নদী ভাঙন ঝুঁকিতে বিদ্যুৎ উপকেন্দ্র, সাবমেরিন কেবল সহ বসতবাড়ি। অস্থায়ী ভিত্তিতে প্রতিরক্ষামূলক কাজ অব্যাহত, জানালেন নির্বাহী প্রকৌশলী। ফরিদপুরের কমিউনিটি ক্লিনিকে তীব্র ওষুধ সংকট। প্রত্যন্ত অঞ্চলে নিম্ন আয়ের রোগীদের স্বাস্থ্যসেবা পোহাতে হচ্ছে ভোগান্তি। এবং বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে থামালো স্পেন। 16 বছর পর শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে পা রাখল ইউরো চ্যাম্পিয়নরা।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।